মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কী প্রভাব ফেলল? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি উপজেলা নির্বাচনে ভোট কেন কম। আর এ বিষয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ যুক্ত হয়েছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ আসনে মনোনয়ন পেয়েছিলেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা, কো চেয়ারম্যান জাতীয় পার্টি, চেয়ারম্যান চ্যানেল T1, দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চেয়ারম্যান টিজি হসপিটাল। আমার সাথে আরও যুক্ত হয়েছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। তিনজনকে স্বাগত জানিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। বিষয় রেখেছি উপজেলা নির্বাচনে ভোট কেন কম। গতকাল যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়েছে, ষষ্ঠ উপজেলা নির্বাচনের, সেখানে দেখা যাচ্ছে যে ইসির প্রতিবেদন মোতাবেক, রিপোর্ট মোতাবেক ভোটের হার 30 থেকে 40%, যেখানে আশা করা হচ্ছিল যে এবার আসলে ভোটের হার বেশ ভালো হবে এবং জাতীয় ইলেকশনের চেয়ে অনেক বেশি হবে। এই বিষয়টি নিয়েই আসলে কথা বলতে চাই। আমি কাউসার ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। কেন কম উপজেলা নির্বাচনে ভোট? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাংবাদিক সমালোচকবৃন্দ, জিটিভির যারা অনুষ্ঠানে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, গতকাল ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। আরও 3 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল 139টি উপজেলা নির্বাচন হয়েছে। প্রথমত আপনি যে প্রশ্নটা করেছেন, এর বাইরে আমি যেটা বলতে চাই যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, অংশগ্রহণ হয়েছে কিনা, প্রতিনিধিমূলক হয়েছে কিনা, এটা হলো বিষয়। দেখুন, ভোটার উপস্থিতি কম বেশি হতেই পারে, এটার কোনো ধারাবাহিকতা নেই যে এত % ভোট পড়লে নির্বাচন আইনসিদ্ধ হবে বা এত % ভোট পড়তে হবে। প্রাকৃতিক দুর্যোগ বা যে সমস্যা ছিল এগুলো আছে, তারপর আমরা মনে করি, এবং যেহেতু এই নির্বাচনটা দলীয়ভাবে না হলেও, দলীয় প্রতীকে না হলেও আইনটা কিন্তু বিদ্যমান আছে। 2-1টি দল দলীয় অংশগ্রহণ করছেন। একটি বড় দল এই নির্বাচনে জনগণকে ভোট না দেওয়ার জন্য জাতীয় সংসদের মধ্যে আহ্বান জানিয়েছেন, লিফলেট করেছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার। সে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা দেখেছি ওনারা জনগণকে আহ্বান জানান ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। দেখুন, এই মৌলিক অধিকারে কেউ বাধা দিতে পারে না। গতকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে 139টা, লক্ষ্য করে দেখেছেন তেমন কোনো কেন্দ্রেই তেমন কোনো ঘটনা ঘটেনি, যেটা নিয়ে আশঙ্কা ছিল যে অনেক ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে, সংঘর্ষ হতে পারে। আমরা কিন্তু সেটা দেখি নাই। কেন আশঙ্কা করা হচ্ছিল? মানে আপনাদেরই তো দল, সব আপনাদেরই তো লোকজন। অন্যরা বলছিল। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি, হ্যাঁ, যেহেতু আইন আছে দলীয়ভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, আমাদের দল নিচে না, অংশগ্রহণ করার জন্য আমরা চাই। কারণ আমাদের কিন্তু স্থানীয় পর্যায়ে এখন অনেক নেতার সংখ্যা বেড়েছে বা নির্বাচন করার মতো অবস্থান তৈরি হয়েছে। তারা নির্বাচনটা করুক। স্থানীয় পর্যায়ের নির্বাচন স্থানীয় জনগণ ডিসাইড করবে কারা ওই স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন। যেহেতু এটা ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, সেখানে দল এই সিদ্ধান্তটা, এটা আমাদের আইনগত সিদ্ধান্ত না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, ওপেন করে দিয়েছি। তারপর আমরা মনে করি যেহেতু পরবর্তী আরও 3-4 ধাপে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেখানে হয়তো ভোটার সংখ্যা বাড়বে। মানে এই জায়গাটা একটু যদি আটকাই, তার মানে এই যে 30-40% আপনাদের হাতে একটা হিসেব চলে আসলো, মানে ভোটের আসলে কমতি কোথায় সেটা আপনারা আইডেন্টিফাই করে ফেললেন, এবং এরপরে যেটা হবে সেটা হলো যেভাবেই হোক ভোটের সংখ্যা, মানে ভোটার সংখ্যা বেশি দেখাতে হবে, এই চেষ্টাই তো করবেন, তাই না? দেখানো বা আনতে হবে বিষয়টাই না।
আমাদের জাতীয় সংসদও কিন্তু 42% ভোট পড়েছে। দেখেন জাতীয় নির্বাচনটা কিন্তু আসলে ক্ষমতায় যাওয়ার নির্বাচন, কে কত বেশি সিট পাবে এটা একটা বিষয়, এখানে কিন্তু এই টার্গেটটা নেই। তো সেক্ষেত্রে আমরা মনে করি আমরা সাংগঠনিকভাবে গুরুত্ব দেব, যে যাতে, কারণ দেখুন আমি তো আগেও বলেছি যে আমাদের আরপিও বলেন বা উপজেলা পরিষদ নির্বাচন আইনে আছে, ভীতি আছে, সেখানে কোথাও কিন্তু বলা নাই যে কত % ভোট পড়লে নির্বাচন আইন সিদ্ধ, এটা বলা নাই। তবে হ্যাঁ, আমরাও চাই যে এই ধরনের নির্বাচনে যাতে শতকরা 50% বেশি ভোট পড়ে, এটা আমাদের একটা প্রত্যাশা। মানে সিএসির পক্ষ থেকে তো বলা হয়, তিনি তো প্রায়শই বলেন যে 1% ভোট পড়লেও সেটা আসলে সেটা গ্রহণযোগ্য হবে। মানে আপনারা খুব স্বচ্ছভাবে সূক্ষ্মভাবে ভোটারের যে একটা অংশ, সেই অংশটাকে মনে হচ্ছে না যে বাদ দিয়ে দিচ্ছেন কেটে, যে ভোটার 1% আসলে না, আমরা তো বাদ দিচ্ছি না, যেহেতু সাংগঠনিকভাবে একটা দল লিফলেট বিতরণ করছে জনগণকে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে না আসার জন্য, তাহলে এখানে একটা প্রশ্ন তো আছে। মানে তাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে না, কিছু একটা প্রশ্ন তো দিচ্ছে, আচ্ছা, এটা তো অস্বীকার করছি না আমরা, কিন্তু এটা ঠিক না, সে তার মত প্রকাশ করবে। দেখুন, কোনো সরকারি দল বা কাউকে যদি আপনি মোকাবেলা করতে চান, তাহলে কিন্তু আপনাকে নির্বাচনের দ্বারায় আসতে হবে, কারণ এই বর্জনে কোনো অর্জন নাই, বিশেষ করে রাজনীতিতে, নির্বাচনে, ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে, এটা বুঝতে হবে। বর্জনে কোনো অর্জন নাই। কাউসার ভাই, আমি ফিরবো নিশ্চয়ই। আমি একটু আপনি যেহেতু এই যে লিফলেটের কথাটা বললেন, আমার কাছে একটু এই সময়টা মনে হচ্ছে মোশাররফ ভাইকে একটু যুক্ত করে নেওয়া দরকার। এবিএম মোশাররফ হোসেন, আপনার কি মনে হয় কেন উপজেলা নির্বাচনে ভোট কেন কম? এ দায় আপনার দল একেবারেই এড়িয়ে যেতে পারে কিনা? কারণ একটা শক্তিশালী বিরোধী দল নির্বাচনে নাই, জনগণের আগ্রহ থাকবে না সে নির্বাচনের উপর, এটা সকলেই বলে। এবং সেই সাথে একটু জানতে চাই, ভোটাররা ধান কাটায় ব্যস্ত থাকায় কেন্দ্রে আসেনি, সিইসি এই মন্তব্যটি করেছেন। লিফলেট বিতরণ দেখে কি আসলে ভোটাররা ধান কাটতে চলে গেলেন কিনা? এবিএম মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং জিটিভির দর্শক শ্রোতা। এই যে নির্বাচনটা হলো, এই যে উপজেলা নির্বাচন, আপনি আমাদের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আজকে যদি আপনারা যান দেখবেন টিভিতে, চ্যানেল আইতে একটি সাক্ষাৎকার দিয়েছে যে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো স্থানীয় সরকারের নির্বাচনে সর্বনিম্ন ভোট কাস্টিং উপস্থিতি। অর্থাৎ আমরা যে কথাটি বলে আসছি, মানে আপনি আমাদের দলের লিফলেট বিতরণের কথা বললেন, তো আমরা যে কথাটি বলে আসছি, অর্থাৎ বাংলাদেশের মানুষ বলেন, ভোটাররা বলেন, রাজনৈতিক দলগুলি বলেন, বাংলাদেশের যারা বোদ্ধা আছেন, কেউ বিশ্বাস করে না আওয়ামী লীগের আমলে ভোট প্রয়োজন আছে। লিফলেট কোনো কাজে আসেনি, তাই তো? না, লিফলেট না, এটা মানে আমরা তো একটা প্রচারণা চালাচ্ছি, মানে কেউ বিশ্বাস করে না আওয়ামী লীগের আমলে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হতে পারে, যার জন্য মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্ম নিয়েছে যে আমি কেন্দ্রে যাই বা না যাই, ভোট দেই বা না দেই, রেজাল্ট তো নির্ধারিত, কে জিতবে, কত % ভোট পাবে সেটা নির্ধারিত। কারণ আপনি দেখেন, নির্বাচন কমিশন বলছে, একটা নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সে কি বলছে 30 থেকে 40%, মানে ফিক্সড কত % ভোট হয়েছে সেটাও সে বলতে পারছে না। মানে তার মধ্যে একটা কনফিউশন আছে যে কোনটা বলে কোনটা। কারণ গত দ্বাদশ জাতীয় সংসদ আপনি দেখেছেন যে উনি একবার বললে 28%, আবার পাশ থেকে একজন বলে দিল না যে স্যার বাড়াই দেন, বললো না ঠিক আছে 41%। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের প্রতি মানুষের ন্যূনতম আস্থা এখন আর নাই। আপনি দেখেন, আমি যদি কয়েকটা পত্রিকার একটু হেডলাইন, যাই দিন, তারা হেডলাইন করেছে শুধু ভোটার নেই, অন্য সব আছে। অর্থাৎ নির্বাচনী কর্মকর্তারা আছে, রাষ্ট্রের অর্থ খরচ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবই আছে, কিন্তু ভোটার নেই। এই যে অনাস্থা, আমি বুঝি না আওয়ামী লীগের মতো একটি পুরাতন রাজনৈতিক দল তারা এটা বুঝতে পারে কিনা বা অনুধাবন করতে পারে কিনা যে বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তা সামগ্রিকভাবে, আর আপনি যেটা বলছেন, হ্যাঁ বিএনপি হিসাবে আমরা তো অবশ্যই আমরা ক্রেডিট দাবি করব। আমরা ভোটারদেরকে বলেছি, জনগণকে বলেছি, এটা প্রহসনের নির্বাচন, আপনারা অংশগ্রহণ করবেন না, জনগণ করছে না। সুতরাং এটা তো অবশ্যই আমাদের কিন্তু এই যে ভোটের যে অবস্থাটা হচ্ছে, এবং এটি প্রত্যেক বছরের মতো, মানে 5 বছর অন্তর অন্তর ভোট করার জন্য তাদেরকে এক ধরনের সাংবিধানিক নিয়মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, না হলে ভোট তো চিরদিন আপনাদের দাবির জন্য পড়ে থাকবে না মোশাররফ ভাই, ভোট তো করতেই হবে। সেক্ষেত্রে আপনারা দায় এড়াতে পারেন আসলে? দায়, আমি একটা কথা বলি, আপনি এখানে টেপা ভাই আছে, আমরা বলি যে এরশাদ সাহেবকে আমরা স্বৈরাচার বলি না? আপনি দেখবেন সেই এরশাদ বলি, অবশ্যই বলি, হ্যাঁ বলি, সেটাও বলি, হ্যাঁ সেটা বলি না আমরা,
তারপর আপনি যদি সে এরশাদ সাহেবের তখন তো মাশাল্লাহ ছিল দেশে, তারপরও দেখবেন রাজনৈতিক দলগুলির আস্থা অর্জনের জন্য এরশাদ সাহেব কিন্তু ধারাবাহিকভাবে সংলাপ করেছে নানা সংকটের মধ্যে। তখন রাজনীতি নিষিদ্ধ, বাংলাদেশে কোনো ইলেকশন নাই, দেশে সামরিক শান চলছে, তারপরও রাজনৈতিক নেতা নেতৃবৃন্দকে আস্থার মধ্যে আনার জন্য আওয়ামী লীগ তো একটা গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল, নিজেরা দাবি করে। তারা আপনি দেখবেন যে তারা রাজনৈতিক দলগুলিকে আস্থায় আনার জন্য ন্যূনতম কোনো তাদের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা নাই, বরং তারা মনে করে কোনো কারণে ক্ষমতাটাকে নবায়ন করতে পারলে হয়। যেমন আপনি মনে করেন এই যে আপনার প্রতিষ্ঠানটা আছে, বছর শেষে কিন্তু একটা লাইসেন্স আছে সরকারের কাছ থেকে, এটাকে একটা ফি দিয়ে নবায়ন করতে হয়। তা আওয়ামী লীগ মনে করে 5 বছর পর পর এটা নবায়ন করতে পারলে হয়। জনগণের সমর্থন আছে, নৈতিকতা আছে কিনা, আমার মধ্যে বিবেক বুদ্ধি কোনো মানবিকতা কাজ করে, এগুলি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হবে। এক, আপনি যদি আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে সামগ্রিকভাবে আজকে বাংলাদেশটা কোথায় চলে যাচ্ছে, আপনাকে সেটা তো লক্ষ্য করতে হবে। এই যেমন জবাবদিহিতার কোনো জায়গা নেই। আজকে দেখেন, আপনি যদি বাংলাদেশে আজকে দেখেন কোনো আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই, হঠাৎ করে আজকে দেখবেন ডলারে 60 টাকা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ জনগণের যদি সরকার হতেন, মানে ওনার যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতেন, তাইলে হঠাৎ করে কিন্তু 60 টাকা বাড়িয়ে দেওয়ার তার কোন অবস্থায়, কারণ তাইলে সে মনে করতো জনবিক্ষোভ হইতে পারে, জনগণ আমাকে ভোট থেকে বঞ্চিত করে, কারণ ওনার তো ভোট লাগে না, ওনার তো জনগণ লাগে না, উনি তো নির্দিষ্ট একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে ক্ষমতায় টিকে আছে। এটা অনেক দেশে অনেক জায়গায় বিশ্বের আছে, কিন্তু তাদেরকে কি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলি, গণতন্ত্র কি বলি? যার জন্য দেখবেন এবারও আপনি যদি দেখেন, এই যে মানে 3 বা 4 দিন আগে এই যে সংবাদদাতার স্বাধীনতার সূচকে আমরা 2 ধাপ পিছিয়েছি, এর আগে গণতন্ত্রের সূচকে আমরা বেশ কয়েক ধাপ পিছিয়ে গেছি। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে মানদণ্ড আছে, একটা আদর্শ রাষ্ট্র হিসাবে যে গুণাবলী থাকা দরকার, যে উপাদানগুলি সেই জায়গা থেকে আমরা অনেকটা বিচ্যুত হয়ে যাচ্ছি। এই অবস্থা বাংলাদেশ চলে গেছে। আর রিয়াজুল কবির কায়সাররা অত্যন্ত চমৎকারভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু বলে, নির্বাচন যদি না হতো তাহলে অসাংবিধানিক গভর্নমেন্ট চলে আসতো। আমি একেবারে সাংবিধানিক ধারা, আপনি এখন এই আগে ছিল আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, আমাদের 56 আপনি 3-এ যদি যান, আপনি এটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। সেখানে তারা কি পরিবর্তন করেছে জানেন? 56-3 এখন তারা করেছে, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রীর কার্যক্ষমতাকে কোনো আইন ধারা ব্যাহত করা যাবে। এটা কিন্তু আগে, এখনকার আপনারা করে ছিল আসা পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে না, এটা ছিল না, এটা আপনারা 15 সংসদের আগে কেয়ারটেকারের সময় ছিল। কেয়ারটেকার তো সাময়িক একটা ব্যাপার, না, ওইটাকে ওখানে ছিল যে 5 বছর পূর্তি হলে ক্ষমতা হস্তান্তর করে এই দায়িত্ব গ্রহণ করে। এখন আছে ক্ষমতা হস্তান্তর করবে কার কাছে? তখন তো একটা সিস্টেম ছিল না, যে পরবর্তী সাকসেসর মানে প্রধানমন্ত্রী, মানে তার প্রতিদ্বন্দ্বী যদি না নির্বাচিত হয়, মানে তার স্থলে আরেকজন, ততদিন পর্যন্ত এই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে যাবেন। অর্থাৎ যদি কিয়ামত পর্যন্ত আপনার ইলেকশন না হয় তাহলে সে থাকতে পারবে। এটা কনস্টিটিউশন দ্বারা ফিরবো, মোশাররফ ভাই অবশ্যই ফিরবো নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে। এবিএম রিয়াজুল কবির কাউসারও কিছু কথা বলতে চাইবেন, এই আইনটি নিয়ে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। আমি চলে যেতে চাই মোহাম্মদ শাহিদুর রহমান টেপা ভাই। আলোচনায় আসলে উপজেলা নির্বাচন রয়েছে, উপজেলা নির্বাচনটা দিয়ে শুরু করি। আপনি কেমন দেখলেন একটু যদি বলতেন? বিএনপির অংশ না নেওয়া এবং আওয়ামী লীগের এভাবে নির্বাচন করা এবং জাতীয় পার্টির অবস্থান সবকিছু মিলে যদি আপনার কাছে উপজেলা নির্বাচন 2024 নিয়ে একটু জিজ্ঞেস করি, কেমন দেখলেন? একটু জিজ্ঞেস করেন, আমি একটু বলি। আগে জিজ্ঞেস করলে ভালো হইতো প্রথম পর্যায়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2জন সহ আলোচক। আসলে নির্বাচন যাকে বলে, উপজেলা নির্বাচন বা যে কোনো নির্বাচনই, আমার দৃষ্টিতে এটা কোনো নির্বাচন না, কোনো গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হয় নাই। মাঠের বিরোধী দল হিসেবে দাবি করে বিএনপি, ওরা নির্বাচনে আসে নাই। আমাদের যে অবস্থা হয়েছে যে অরিজিনালি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের হাতে গড়া উপজেলা পদ্ধতি, এটা আমরা আসতে পারিনি, আসে নাই। আসে না কি কারণে? কারণটা হলো আমাকে জাতীয় পার্টির প্রাক্তন চেয়ারম্যান জিএম কাদের এবং বর্তমান বিরোধী দলের নেতা, উনি দ্বাদশ জাতীয় সংসদে
26টা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে আসার পরে জাতীয় পার্টি যে শব্দটা এটা এখন আর নাই। দ্বিতীয়ত হলো এই 26টার মধ্যেই 11 জন পাইয়া উনি বিরোধী দলের নেতা হয়েছেন। একটা দলের নেতা যদি বক্তৃতা করে বলে সংসদে যে আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল, তা আপনার কাছে কেন আসবে? যার ফলে হয়েছে কি, এই যে আমাদের রক্তক্ষরণ হয় শরীরে, জাতীয় পার্টির যারা শ্বাস সৈনিক, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়, এই দলটাকে এই জিএম কাদের সাহেব এমন পর্যায়ে নিয়ে গেল যে দলটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া উপজেলা পদ্ধতিটাকে আমরা নির্বাচনে যেতে পারি নাই। এর কারণটা হলো জাতীয় পার্টির কোনো নেতাই আমাদের কাছে এই নির্বাচনে আসতে পারে না। কারণ ওই 26টি সিট, ওই 26টি সিট দেওয়ার পর হয়েছে কি, আমাদের 286 সিটে আমরা দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের এই জিএম কাদের সাহেব মানুষরা সবাই নিয়ে বিশাল গত 4 বছর ধরে বিশাল কথাবার্তা বলছে, সরকার বিরোধী আর বলছে আমি ভিক্ষার রাজনীতি করি না, ভিক্ষা দিলে আমরা করবো না। কিন্তু রাতের অন্ধকারে ওনারা মিলে 2-3 জন মিলা এই রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মিটিং করে। তা সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমাদেরও জিজ্ঞেস করে যে কী করেন, আমরা জিজ্ঞেস করি কী করেন, আমরা নির্বাচন সুষ্ঠু হয় কি না এটা দেখার জন্য আমরা সরকারের সাথে আলোচনা করছি। ওয়াল্লাহ মারে মা, 13 তারিখে নির্বাচনে প্রার্থী উত্তোলন করার ডেট, লাস্ট ডেট 13 তারিখে 3টা 27 মিনিটে, 17 তারিখে 17 তারিখে 3টা 27 মিনিটে, যেদিনকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার উইথড্র করার লাস্ট ডেট, ওই দিনকে 3টে 27 মিনিটকে উনি বলে দিল যে আমরা সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচনে যাচ্ছি। আপনার কি মনে হয় এরপরে কি আর ওই যে লোকগুলি নির্বাচনে গেছে ওরা তো টাকা তুলতেও পারে না, উইথড্র করতে পারে নাই, ওরা নির্বাচন করতে যায় না। যারা নির্বাচনের মধ্যে করতে গেছে তাদের টাকা গেছে, পয়সা গেছে, মায়ের মুখ খাইছে, অনেক কিছু করতে গেছে। উনি জিএম কাদের একটা ফোন, জিএম কাদের সাহেবকে কেউ ফোনেও পায় নাই, কেউ না, নবডি। একটা দলের, তখন দলের চেয়ারম্যান ছিলেন, একটা দলের চেয়ারম্যান আমার অন্য এলাকায় এমপি ক্যান্ডিডেট হয়েছে, তারা মারতেছে, তারা ধরতেছে, তার কথা বলতেছে, তার খবর পাওয়া যাবে না। এই জন্য হয়েছে কি যে এই জন্যই আমাদের লোকজন আর উপজেলা জানুয়ারির জাতীয় নির্বাচনের জন্য আমাদের উপজেলা নির্বাচনে পড়েছে। হ্যাঁ, ন্যাচারালি। এখন সমস্যা হচ্ছে উনি কয়েকদিন আগে আবার বলল যে 3 পরাশক্তি চাইছে আপনার হওয়ার জন্য, নির্বাচন আওয়ামী লীগ হওয়ার জন্য, আর উনি ভয়তে রাজনীতি করে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে তার মানে কি, এই দ্বাদশ নির্বাচনটা সঠিক হয় নাই। তাহলে উনি এমপি হয়ে আজকে বিরোধী দলের নেতা হলো কেন? তার মানে কি, এই দ্বাদশ নির্বাচনে যে উনি যে কথাগুলি বলেছে, এই কথাগুলি দেশের জন্যে, জাতির জন্যে, সরকারের জন্যে, সংসদের জন্যে খুব খারাপ জিনিস। কারণ 3টে, না আমার কথা শেষ হোক, 3টে দেশ এর চাইছে ওরা, আর উনি ভয়তে ইলেকশন করে নাই। তো এখন আমি মনে করি এই কথাগুলিকে ওনার বিরুদ্ধে, আমি মনে করি, আমি একজন দেশের মানুষ হিসেবে মনে করি যে ওনার বিরুদ্ধে হওয়া উচিত, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। আর যে লোকটা ভয়তে রাজনীতি করবে না তার তো রাজনীতি করার দরকার নাই। আমি দেখেছি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে গেছে, আমি দেখেছি কমরেড মনি সিং জেলে গেছে, আমি দেখছি তোফায়েল ভাই জেলে গেছে, আমি দেখছি আমর হোসেন আমু জেলে গেছে, আমি দেখছি অধ্যাপক মুজাফর আহমদ জেলে গেছে, আমি দেখছি সুরেন্দ্র সেন জেলে গেছে, আমি দেখছি ফরাদ সাহেব জেলে গেছে, কমরেড ফরাদ। আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্র ইউনিয়ন করতাম আমিও জেলে গেছি বিরোধী রাজনীতি করিয়া। তো যারা জেলের ভয় আছে তার রাজনীতি করার দরকার মনে করি না। সেই জন্য জাতীয় পার্টি এখন ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণু হয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি চিন্তা করতেছি যে অবস্থা এখন আছে সেই অবস্থা আগামীতে ওই মেনন ভাই আর ইয়ের মতন কি জানো, ওই মানে ইনু ভাইয়ের মতন
দুম দুম করে নৌকোয় না উঠে যায়, উঠা ছাড়া ওনাদের কোনো রাস্তা নেই। এবারও তো এই জাতীয় জন্য আমরা ইলেকশনের বলছি সময় কি, আমরা এই জন্য আমরা দল, আমাদের দলের চেয়ারম্যান, আমরা সম্মেলন করে, রওশনেশকে সম্মেলন করে ওনাকে অব্যাহতি দিয়ে, পার্টির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে আমরা আবার আস্তে আস্তে পার্টি চিন্তা করে আমরা দলকে সুসংগঠিত করার চেষ্টা করছি। ট্যাপা ভাই আমরা বুঝতে পেরেছি যে চেয়ারম্যান জিএম কাদের সাহেব এবং মজিবুল হক চুন্নুকে আপনারা এর আগে অব্যাহতি দিয়েছেন এবং নতুন করে আবার দল তৃণমূলকে সংগঠিত করার চেষ্টা করছেন। কি কি করছেন সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো আপনার সাথে, এবং সেই সাথে আসলে উপজেলা নির্বাচনে তো অবশ্যই আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়, মানে কথা বলতেই হবে। একটা বিরতি নিতে হবে, আমাকে সময় হয়ে গেছে, একটা বিরতি নিচ্ছি দর্শক। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। উপজেলা নির্বাচনে ভোট কেন কম আলোচনার বিষয় রেখেছি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও আমার সাথে যুক্ত আছেন। আমি চলে যেতে চাই এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে। বেশ কিছু বিষয় তো এনেছেন এবিএম মোশাররফ হোসেন, এবং সেই সাথে একটু জানতে চাই যে প্রভাব মুক্ত রাখার কথা বলছিলেন নির্বাচন এবার শুরু থেকে, এবং দলের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা ছিল যেটি অমান্য করেছে আপনাদের অধিকাংশ তৃণমূলের নেতাকর্মীরা, এবং মন্ত্রী যারা এমপি আছেন তারাও অনেকটা অমান্য করেছেন। দলকে তৃণমূলকে আসলে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা একটি প্রশ্ন, এবং সেই সাথে মন্ত্রী এমপির 10 স্বজনের জয়, এটি কতটুকু প্রমাণিত করে যে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে পেরেছেন? যদি শতকরা হার ধরেন তাহলে সেটা 5-এর নিচে। আমাদের দল যথাসময়ে ব্যবস্থা নেবে যারা দলের সিদ্ধান্ত মানেনি। দেখুন, আমরা তো আলোচনা করেছি, বিএনপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবে না, ভোটারদেরকে না দেওয়ার জন্য। লক্ষ্য করে দেখেছেন প্রথম ধাপে প্রায় 82 জন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করেছে, এবং আমরা যতটুক স্থানীয় প্রতিনিধিদের খবর পেয়েছি 8 জন উপজেলা চেয়ারম্যান কিন্তু জয়ী হয়েছে বিএনপির নেতা। দেখুন, আমরা কিন্তু নির্বাচনটাকে অংশগ্রহণ করার জন্য আমরা দলীয়ভাবে প্রতীক নিই নেই। আমাদের নেতাকর্মীরা করবে, অন্য দলের নেতাকর্মীরা করবে যার যার অবস্থান থেকে। কিন্তু এটা কি দ্বিমুখী হয়ে গেল না? ওনারা কি পেরেছেন? এবং দেখেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিএনপির স্থানীয় নেতারা এটার প্রতিবাদ করেছে, বলেছে যারা স্থানীয় পর্যায়ে রাজনীতি করেন, সংগঠন করেন, তারা যদি এইভাবে একটার পর একটা নির্বাচন থেকে দূরে থাকেন তাহলে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং সেই কারণেই তারা যেহেতু স্থানীয় রাজনীতি করেন, তারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করেছেন। আমি গত শেষ করেছিলাম যে বর্জন অর্জন কি। দেখুন, রাজনীতিতে কে কারো জায়গা করে দেয় না। বাংলাদেশ আওয়ামী লীগ 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে তাকে হত্যা করার পরে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 17ই মে বাংলাদেশে এসেছিলেন, এই মে মাসের 17ই মে, উনি কিন্তু দীর্ঘ 21 বছর রাস্তায় ছিলেন, আন্দোলন করেছেন ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য। এবং তখন তো বলা যায় এই উর্দিপরা দলগুলি ছিল, তাই না? তাই আমরা কিন্তু এমন না যে আসলাম আর ক্ষমতায় চলে আসলাম, বরঞ্চ যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তাকে ধূলিসাৎ করতে চেয়েছিল, দেশের মৌলিক পরিবর্তন চেয়েছিল কিছু কিছু দল। আজকে যেটা বলতে পারি, আপনারা যেভাবে বলেন না কেন, এই যে স্বাধীনতার 53 বছর পরে এখানে টেপাপাই সিনিয়র লোক মুক্তিযুদ্ধে ছিলেন, যেহেতু ভৌগোলিকভাবে গোপালগঞ্জের লোক, ওনারা অনেক ছিলেন। আজকে আমাদের যেটা বলার বিষয়, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, মানুষের মৌলিক অধিকার, এগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। দেখুন, আমরা যদি স্পষ্ট করে বলি, জিয়াউর রহমান ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, এরশাদ সাহেব ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, তারা ক্ষমতায় থাকার জন্য দল গঠন করেছিলেন, নির্বাচন দিয়েছিলেন, তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন উন্নয়নের জন্য কোনো কাজ করেন নাই। আজকে দেখুন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা 4র্থবার, এর আগে 96তে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমরা বলতে পারি টানা একটা দল ক্ষমতায় যাওয়াও কঠিন, জনগণের কাজ করে মনোরঞ্জন করাও কঠিন। তারপর আমরা মনে করি যেহেতু মৌলিক অধিকারগুলি বাস্তবায়নের জনগণ কিন্তু এই ধারাবাহিকতা চেয়েছে। ক্ষমতা দখল করে রাখাটা সহজ বোধ হয়। দেখুন, ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হলো নির্বাচন। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে এসেছি, কিন্তু আমরা দেখছি একটা দল নির্বাচনের পথে হাঁটছেন না। যারা নির্বাচনের পথে হাঁটেন না, তাহলে তারা কি চাচ্ছেন? অন্য কোনো পথ। অন্য পথটা কি? আমি তো প্রথমেই বলেছি, 2টা দলই ঘোষণা দিয়ে ক্ষমতায় এসেছিল, এসে দল করেছে, ক্ষমতা থাকার জন্য নির্বাচন দিয়েছে। এই অবস্থা
বাংলাদেশ এখন বিরাজ এই করছে। অভিযোগটা কি আপনি জাতীয় পার্টির ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জাতীয় পার্টিও নির্বাচনে আসে না এই কারণে যে অন্য না কোনো না, শক্তি আসুক? আমি সেটা বলেছি কি জাতীয় পার্টি ক্ষমতা এসেছিল এইভাবে না, এখন তো জাতীয় পার্টিকে আমরা কংগ্রেচুলেট করি যে তারা অন্তত আপনাদের কথা শুনে তাই। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা সাংবিধানিক অবস্থাটা ধরে রাখছেন, তাই না? এটা দেখুন, ক্ষমতায় যাবে কারা তার নির্বাচনে ঠিক করবে জনগণের ভোটাররা। আমাদের মাননীয় জনতা সেখানে স্পষ্ট বলেছেন যে জনগণ আমাকে ভোট না দেবে, আমি ক্ষমতায় যাব না। আপনাকে নির্বাচনে আসতে হবে, আর নির্বাচনে কেউ কাউকে মুসলাকা দিয়ে আনবে না। নির্বাচনে তো 2018 নির্বাচনে- বিএনপি গেছিল, কি এক্সাম্পল দিয়েছে? ওনারা কি নির্বাচন করেছেন? বরঞ্চ নির্বাচন কমিশনে বিতর্কিত করার জন্য কিছু পয়েন্ট আদায় করেছেন, একটা আসনে একাধিক মনোনয়ন দিয়েছেন, বাণিজ্য করেছেন। সবচেয়ে বড় কথা, একটা নির্বাচনে সবাই চায় প্রত্যেকটা নেতাকর্মীর ক্ষমতায় নামে গেলে একাধিক মামলা, এই দলের তারা আসলে নির্বাচন কিভাবে করতো? দেখুন, মামলা যদি ফৌজদারি মামলা হয় অবশ্যই সেটা হবে, তাই না? এটা আওয়ামী লীগের বিরুদ্ধে তো ওনারা অনেক মামলা দিয়েছিলেন। আজকে এবারে নির্বাচনগুলোতে আপনারা বলতেছেন, বারবার বলছেন যে ডামি প্রার্থী নাই। অনেক সময় বলা হচ্ছে এরকমটা যে ঠিক আছে, যে প্রার্থী আছে তার কোনো কারণে যাতে নমিনেশন বাতিল না হয় এজন্য আমরা একটা ব্যাকআপ প্রার্থী রেখেছি। হ্যাঁ, এবং ঠিক সময় মতো দেখা গেছে যে সে ব্যাকআপ প্রার্থী নমিনেশন উইথড্র করে নিয়েছে। বিএনপির ক্ষেত্রে 2018-তে কিন্তু সেটাই হয়েছিল, যেটাকে আপনারা মনোনয়ন বাণিজ্য দেখুন, এই ডামি প্রার্থী ব্যাকআপ প্রার্থী শুরু হয়েছিল 2008 সালে। কারণ একটা সরকার 111 সরকার যখন রাষ্ট্রে ক্ষমতা ছিল তখন অনেকের বিরুদ্ধে মামলা ছিল, মানে প্রার্থিতা বৈধ হবে কি হবে না, এই কারণে কিন্তু বিকল্প প্রার্থী। এবং আমাদের আরপিওতে বলা আছে একটা দল ইচ্ছা করলে এক বা একাধিক প্রার্থী দিতে পারবে। উইথড্রয়ালের শেষ দিন দলের পক্ষ থেকে ওনাকে জানাতে হবে ওনার সর্বশেষ প্রার্থীটা কে, সেটা গৃহীত হবে। এর মধ্যে যদি কারো প্রার্থীতা বাতিল হয়, মনোনয়নপত্র বাতিল হয়, তা বাতিল হয়ে যাবে। ওই কারণে কিন্তু করা। দেখুন, এটা কিন্তু আমাদের আরপিওতে আছে একাধিক প্রার্থীর বিষয়টা, কিন্তু আপনি যদি সেটা অন্য কোনো লক্ষ্যে করেন সেটা তো বুঝতে হবে। তারা সে লক্ষ্য করেছিল, আপনাদেরকে কে বলেছে? আমরা তো দেখুন, আপনি নির্বাচন করতে চান, নির্বাচনে কিন্তু অনেকগুলি ধাপ আছে। মনোনয়ন দেবেন, মনোনয়ন জমা দেবেন, মনোনয়ন বাছাই হবে, মনোনয়ন বাতিল হয়ে প্রটেস্ট করবেন, তারপর 19 থেকে 21 দিন একটা প্রচারের সময় আছে। এই প্রচারটাকে আমরা দেখি নাই। দেখেছি কোনটা? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলা, বিষিয়ে তোলা, মানে এই দলের এই কমিশনের ওদের নির্বাচন হবে না। লক্ষ্য করে দেখেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, নির্বাচন 3য় ধাপে নির্বাচন শেষ। কোন প্রার্থীকে শুনেছেন, কোন দলকে শুনেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনতে? হ্যাঁ, ওনারা এক দলের বিরুদ্ধে এক দল অভিযোগ করছেন। তাদের নির্বাচন কমিশন কি আসলে মোদী সরকার দ্বারা প্রভাবিত? আপনার কি মনে হয়? না, আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মনে হয়? আমি কিন্তু এই আলোচনায় যাব না। কেন যাবেন না? মানে আমার কাছে আমাকে বলতে দিন। সর্বশেষ যে আইনটা হয়েছে নির্বাচন কমিশনের, এটা কিন্তু প্রধানমন্ত্রীর নমিনি হয়েছেন। 3 জনের 2 জন কিন্তু প্রধানমন্ত্রীর নমিনি। তাহলে সেটা নিয়ে কোনো কথা ওঠে নাই। আর আমাদের একটা আইন আছে, সেই আইনের আলোকে কয়েকটা ধাপ পেরিয়ে কিন্তু কমিশন নির্বাচন করা হয়েছে। আপনাদের নিয়ম আইন করে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনও কি স্বাধীনভাবে কাজ করতে পারে কাউসার ভাই? এখন আমরা বলবো যে কোনো সময়ের চেয়ে নির্বাচন কমিশন অনেক বেশি স্বাধীন, অনেক বেশি শক্তিশালী, অনেকগুলি ওয়েল ইকুইপড। তাদের অফিস, আদালত, ফ্যাসিলিটিস, কর্মকর্তা, লজিস্টিক সাপোর্ট এবং অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়েছে, যেটা ওনারাই ঠিক করবেন, ওনারাই খরচ করবেন যেখানে যেটা লাগে। তাতে জনগণের লাভ কি? না, ভোটারদের লাভ। দেখুন, নির্বাচন কমিশন যে রিকুয়েশন দেবেন একটা কেন্দ্রে, একটা নির্বাচনী এলাকায়, বা এই যে স্থানীয় নির্বাচনে যা যা দরকার, এটা অনেক সময় সরকার ঠিক মতো দিতে না বলে তারাকে আইন শৃঙ্খলা মোতায়েন করতে পারতেন না, এখন সেটা পারছেন। ওকে, থ্যাংক ইউ। আমি স্পষ্ট। আমি একটু চলে যেতে চাই মোশাররফ ভাই আপনার কাছে। এই বিষয়টি নিয়েই আসলে এখন নির্বাচন কমিশন অনেক বেশি স্বাধীন, অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছে। সেই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা কেন একের পর এক নির্বাচন বর্জন করেন, এবং এই বর্জন করার ফলে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের দূরত্ব যে যোজন হয়ে গেছে সেটা রিয়েলাইজ করেন কিনা? এই যে যোজন দূরত্ব, এটা কে বলে? সবাই বলে, কারণ এই যে যেভাবে আপনারা নেতাকর্মী বহিষ্কার করতেছেন, তাহলে তো আমি একটু কথা বলি আমি একটু কথা বলি আপনাকে। আপনার বিএনপি যোজন দূরে সরে যাচ্ছে না বিএনপির নেতৃত্ব আরো স্ট্রং হচ্ছে? আপনাকে সেটা আমরা বলেছি নির্বাচন বর্জন করতে। বাংলাদেশে তো আওয়ামী লীগ দীর্ঘ প্রভাবশালী একটা রাজনৈতিক শক্তি। নির্বাচন কমিশন বলেন, নির্বাহী বিভাগ বলেন, সব তাদের পক্ষে। তাহলে ভোটাররা কেন্দ্রে আসে না কেন? আপনাকে কোনটাকে আপনি জাস্টিফাই বলবেন? বিএনপির যেই নেতৃত্ব না সরকারের এত মেকানিজম, কোনটা বলবেন?
সরকার তো তার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবহার করেছে, তার দলকে ব্যবহার করেছে, ডামি, বিদ্রোহী সবাইকে দাঁড় করিয়েও কেন ভোটার আনতে পারছে না? এটা আপনি বিশ্লেষণ করবেন না? কারণ বিএনপি নির্বাচনের আওতায় বিএনপি নাই, অসুবিধা কি? বাংলাদেশ তো বিএনপি নাই। আওয়ামী লীগ তো বলছে না না হবে কি করে আওয়ামী লীগের না না এইটার সাথে আপনি আওয়ামী লীগের বক্তব্য যদি আপনি শোনেন নাই। এখন আমি একটু বলি, রিয়াজুল কবির কাছাড়া সব রীতিতে বক্তৃতা দেয়। বিএনপি যদি নমিনেশন একজন বা ডাবল দেয় তাইলে বলে নমিনেশন বাণিজ্য, আর ওনারা যদি বলে তাইলে না কয় এটা নির্বাচনের একটি নিয়মের মধ্যে পড়ে। আমি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল নির্বাচন সম্বন্ধে তাদের মানে জ্ঞানের পরিধিটা এত সংক্ষিপ্ত, এটা তো আমার কাছে অবাক লাগে। কারণ আপনি জানেন যে কোনো রাজনৈতিক দল, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যেদিন নমিনেশনের প্রার্থীর মার্কা নির্ধারিত হবে ওই দিন হয় সে কোন দলের প্রার্থী। কারণ তখন দল থেকে একটা চিঠি দেওয়া হয় যে মিস্টার রিয়াজুল কবির কাউসারকে নৌকা দেওয়া হোক, এবিএম মোশাররফ হোসেনকে ধানের শেষে দেওয়া হোক, এই ঝাহিদুর রহমান টেপাকে নাঙ্গল দেওয়া হোক, তখন নির্ধারিত হবে দলের প্রার্থীকে। এর আগে তো আপনি কাউকে বলতে পারবেন না। তো সুতরাং এর আগে 2 জন করুক, 4 জন করুক, 5 জন করুক, আপনার সংকটটা কোথায়? তারপর রিয়াজুল কবির কাছাড়া গদবাধা কিছু জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলে, কারণ নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। ওই যে আগে কুস্তি করতো না মোহাম্মদ আলী, তার চেয়েও নাকি শক্তিশালী, ঘুষি টুসি মারিয়ে মানুষের নাকটা ফাটাই দিতে পারে। কোথায় করেছে? কুমিল্লা বাহার সাহেব নির্বাচন কমিশন বলেছিল না এমপি এলাকায় থাকতে পারবে না? বাহার সাহেব কি এক পা সরাইতে পারছে কুমিল্লা থেকে? না না না, বক্তব্য একজন স্থানীয় এমপি কে বেঁধে নিয়ে আসতে হাইকোর্টের রুল হয়েছে, পেরেছে? পারে নাই। এই যে বলে যে নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ করবে, নির্বাচন কন্ট্রোল করে কে? নির্বাহী বিভাগ, মানে জেলা প্রশাসক, ডিসিএসপি। এটা কি নির্বাচন কমিশনের অধীনে? আপনার গত দ্বাদশ জাতীয় সংসদে যখন সাংবাদিকরা বারবার নির্বাচন কমিশনকে প্রশ্ন করলো যে আপনি তো ইচ্ছা করলে প্রশাসনকে সব ওলট পালট করে দিতে পারেন, কারণ এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় হয়েছে, অন্য গভর্নমেন্টের সময় হয়েছে, স্পষ্ট ভাষা হাবিবুল্লাহ বলেছে যে কোন আইনে পারা যায় দেখেন আমাদের। আমরা এটুক পারি যে অমুক ডিসিএসপি অথবা ইউএনওসিকে ট্রান্সফারের জন্য আমরা সংস্থাপন মন্ত্রণালয়ে আমরা সুপারিশ করতে পারি, তারা করতেও পারে, নাও করতে পারে। সুতরাং এগুলি জনগণকে একটা শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য কিছু কৌশল। কারণ নির্বাচন কমিশন একটা আইনের মাঝে, আইন কি আইন পাশ করেছে? আইনে বলা হয়েছে যে আপনি সার্চ কমিটি করবেন, তা সার্চ কমিটির মধ্যেই তো ছাত্রলীগের নেতা, সে সার্চ কমিটির কমিশনার। আওয়ামী লীগের সচিব, যিনি আওয়ামী লীগের আমলে করে এখন রিটায়ার্ড আছে, একটা বেনিফিশিয়ারি, তাকে আপনি করেছেন, তাইলে আপনি ওখান থেকে। তারপর আরেকটা বড় শুভঙ্করের ফাঁকি যে এই সার্চ কমিটির 10 জনের নাম মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠায়, কিন্তু এই 10 জনকে কেউ জানে না। এখন তারা যে 10 জনের নাম পাঠিয়েছিল তার মধ্যে থেকে দিচ্ছে না রাষ্ট্রপতি নিজে দিচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এই শুভঙ্করের ফাঁকিগুলো তো এখানে আছে। তারপর আপনি দেখবেন এই যে বলে যে নির্বাচন কমিশন অনেক শক্তিশালী, এই যে কুমিল্লা আপনার মনে আছে গাইবান্ধাতে উপনির্বাচনে নির্বাচন কমিশন সিসি ক্যামেরা লাগিয়ে পরীক্ষা করলেন এবং চোর ডাকাত বলছে সব ধরে ফেলছে। একটা লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার মতো সক্ষমতা নির্বাচন কমিশন দেখাতে পেরেছে? পারে নাই। বরং আপনি দেখবেন পরবর্তী যখন বাই ইলেকশন হলো তখন ওই ক্যামেরাও নাই, সাংবাদিকও নাই, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাই। অর্থাৎ এই সমাজের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন দিয়ে, প্রশাসন দিয়ে করে ওনারা বলছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। তো জনগণ তো তাদের এই ছলচাতুরি বুঝতে পেরেছে বলেই তো আজকে ভোট কেন্দ্রে যায় না। জনগণ আগ্রহ হারিয়ে ফেলছে। কেন হারিয়ে ফেলেছে? জনগণ তো জানে যে রিয়াজুল কবির কাউসার আসলে প্রতিযোগিতা হওয়ার কিছু নাই, প্রতিযোগিতা হন এবং যাকে জিতবে সেটা জনগণ জানে, সেটা নির্ধারিত। আপনারা একতরফাভাবে তাদেরকে মাঠ ছেড়ে দিয়েছেন। মাঠ ছেড়ে বিএনপি বলে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই। হ্যাঁ, কে বলছে? এরকমটাই তো অবস্থা। কেন নাই? মানে আমি তো ভোট দিতে যাব না, আমি ভোট দিতে যাব, আমি কি বিএনপি কে দেখতে পাবলিক যায় না কেন? পাবলিক যাচ্ছে না কেন? আমরা তো বিএনপি কে খুঁজি, তাই না? মানে বিএনপি কেন যাবে? একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচনের জন্য বিএনপি কে খোঁজে, বিএনপি সমর্থক আছে। আমার কাছে অবাক লাগে যে একটা অপকর্ম হচ্ছে, একটা দুর্নীতি হচ্ছে, একটা আইনের অপব্যবহার হচ্ছে, একটা প্রশাসনিক, সেই অবৈধ কাজে বিএনপি অংশীদার হবে? বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক আন্দোলন, সেক্ষেত্রে আন্দোলন তো আছি আমরা। এখন আন্দোলন কি তৈরি হয়েছে মোশাররফ ভাই? শোনেন, এখন একটা আপনার বক্তব্য হলো আন্দোলন বলতে, আন্দোলন তো হলো কি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। দিস ইজ দ্য মূল যে কোনো আন্দোলনের একটা স্পিরিট, যে আমি একটা দাবি উত্থাপন করেছি, এই দাবিতে জনগণ আমাকে সমর্থন করে কিনা। এখন জনগণ সমর্থন আপনাকে বোঝার জন্য আপনাকে তো কিছু কম্পোনেন্ট আছে, আপনি জনরায়, জনমতামত,
এখন আপনি যদি প্রশাসনিক যন্ত্র দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে সেটাকে দমন করতে চান, সাময়িকভাবে তো আপনি পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী কি আপনি পারবেন? যার রেজাল্ট তো এখন এইটা হচ্ছে, যার জন্য আওয়ামী লীগে মনে করছে দলটা শেষ হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে আলাপ করবেন, বলছে দল আর নাই, এটা এখন প্রশাসনের দল হয়ে গেছে, এইটা এখন ওই যে সরকারি কর্মকর্তাদের দল। সেটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে? সুবিধা দিবে কোনো? ভালো তো না, আমরা তো এই জন্যই বলছি যে দেশটাকে আওয়ামী লীগ এমন একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে যেটা আগামী দিনে বাংলাদেশকে অন্ধকারের দিকে নিচ্ছে। এই যে আজকে আপনি একটা দেখেছেন কিনা আজকে পত্রিকায় যে আদানি গ্রুপের সাথে বিদ্যুতের চুক্তি করেছে, আপনি দেখেছেন? 1 মেগাওয়াটও বিদ্যুৎ দেয় নাই, 10,000 কোটি টাকা তারা নিয়ে গেছে ক্যাপাসিটি ট্যাক্স। কোনো জবাব দিতে আছে? কোনো বলার মতো কেউ আছে? বলার মতো কে বলবে আসলে? বিএনপি না না, বিএনপি না তো, সরকার এইটা যে একটি অন্যায় অনৈতিক কাজ। কারণ যারা তাদেরকে ক্ষমতায় রেখেছে তাদেরকে একটু মাসওয়ারা দিতে হবে না, উপহার দিতে হবে না, পুরস্কার দিতে হবে না? ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। আমি চলে যেতে চাই মোহাম্মদ শাহিদুর রহমান টাপা। বিএনপি তো আসলে একেবারেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা কোনো কথাও বলবে না, তারা কোনো প্রতিবাদও করবে না, তারা সেরকম কোনো আন্দোলনও গড়ে তুলবে না। জাতীয় পার্টি তো জাতীয় সংসদে রয়েছে, জাতীয় পার্টি কি করবে? ধন্যবাদ। জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল, তারা নির্বাচন কোনো সময় বর্জন করে না। সরকারের সমালোচনা না 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 না, আমার কথা শেষ হোক। আমরা নির্বাচন বর্জন করি নেই। এখন আমাদের বিরোধী দলের নেতা যেভাবে জাতীয় পার্টিকে মানে ধ্বংস করে দিছে, সেহেতু আমরা লোক খুঁজে পাচ্ছি না নির্বাচন করার জন্যে, অন্য কোনো কারণ না। আমরা নির্বাচন বর্জন করি নেই, যদি কেউ না আসে নির্বাচন করার জন্যে, কারণ ওটা তো জিএম কাদের সাহেব মোটামুটি জাতীয় পার্টির যা আছে ওটা শেষ করে দিয়ে গেছে। যার ফলে হচ্ছে কি আমরা নির্বাচনের কাছে আসি নেই, আসতে আমরা শত চেষ্টা করে আমরা আনতে পারি নেই। এটা হলো মূল ঘটনা, আর কিচ্ছু না। কারণ দেশ থাকতে হলে, জনগণ থাকতে হলে, সাংবিধানিক অবস্থা সৃষ্টি হলে আপনার সেখানে আপনার নির্বাচন অপরিহার্য। এখন আমাদের দেশের কিছু কৃত্রিমতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এবার উপজেলা নির্বাচনে 90 জন আছে ব্যবসায়ী। আমি বহুবার মিটিংয়ে, বক্তৃতায়, টকশোতে বহুবার বলেছি, রাজনীতিবিদদের কাছে যদি রাজনীতি না থাকে তাহলে সেই দেশ ভালো থাকতে পারে না। আপনি ব্যবসায়ী না? না, আমি ব্যবসায়ী না, ভুল ধারণা, ব্যবসায়ী না। রাজনীতি আমি ব্যবসায়ী তো বটেই, কিন্তু বাই বর্ন আমি রাজনীতিবিদ। আমি ছাত্র রাজনীতি থেকে আসছি। উনি আগে রাজনীতিবিদ, তারপর আমি আগে। আপনি সরকার রাজনীতি করেন নাই, ছাত্রলীগ করে, উনি ছাত্র দলের সভাপতি ছিল না, আমি ছাত্র ইউনিয়ন করা লোক। আমরা রাজনীতিবিদ। রাজনীতিবিদের কাছে, রাজনীতিবিদের কাছে যদি রাজনীতি না থাকে, ব্যবসায়ীর কাছে যদি রাজনীতি থাকে, তাহলে সে রাজনীতি শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত কথা, ইদানিং গত 10 বছরে কিছু প্রচলন হয়েছে, 5 বছরে, যে কেউ অবসর হলেই, কোনো আমলা যদি অবসর হয় বা কোনো ইঞ্জিনিয়ার যদি অবসর হয় বা কেউ যদি অবসর হয়, গোল থাকে কবে এমপি হবে। এখন আপনি দেখেন কি অবস্থা, সরকারি চাকরিজীবী লোক অবসর মানে কি, সরকার তাকে দিয়ে আর চালানো যায় না, তার মানে মাথার মধ্যে তার কিছু আর থাকে না বলেই তো অবসর দেয়, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই তো। সেই অবসর যাইয়া ওই বসে বসে উনি জায়গা করবে কি, ওই এমপি হবে, মন্ত্রী হবে। যেমন আমাদের জিএম কাদের সাহেব চাকরি করছে সারা জীবন, রিটায়ার্ড করছে, উনি ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পাস করে কেমিক্যাল কর্পোরেশনের কোথায় ডাইরেক্টর ছিল। অবসরের পরে উনি আসিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান, আমরা ওনার বানাইছি বা ওনার ঈশ্বর সাহেবের ভাই হিসেবে বানাইছি। তো একজন লোকের অবসরপ্রাপ্ত মানুষ, সে একটা দলের যদি সভাপতি হয়, সেই দল তো আর দল থাকতে পারে না। তার মানে কি, সরকার যেখানে তাকে বলে দিচ্ছে যে তুমি আর সরকারি চাকরি করতে পারবা না, তোমার মাথায় কাজ করে না, তো সেই লোক যদি আপনার চেয়ারম্যান হয় দলের, সে দল কি থাকে? সেই দলে কি লোক ভোট দিতে আসবে? যে লোকটা জেলে যাওয়ার ভয়তে আমি এর আগে বলেছি, আমি নিজে জেল খাটছি, ওনারা আমাদের আমলে জেল খাটছে, ওনারাও জেল খাটছে, বঙ্গবন্ধু খাটছে, মনি সিং খাটছে, কমরেড ফরাদ খাটছে, তোফায়েল ভাই খাটছে, আমু ভাই খাটছে, পঙ্কজ দা ভট্টাচার্য, যত রাজনীতিবিদ তারা আগে জেলখানা যাওয়ার জন্য প্রস্তুত। আর আমার দলের প্রাক্তন চেয়ারম্যান, বিরোধী দলের নেতা
উনি বলছে আমি ভয়তে বা আমি এই কারণে আমি নির্বাচন সেক্ষেত্রে ক্যাপা ভাই আপনাদেরকে মূল নতুন করে বক্তব্য জাতীয় হলো- পার্টি নিয়ে ভাবতে হচ্ছে। না আমি না একটু না, আমি প্রশ্নটা জাতীয় যুক্ত পার্টি করি নিয়ে ভাই। ভাবতেছি না, আমি দেশ নিয়ে ভাবতেছি। ওকে ওকে আজকে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে দ্বাদশ জাতীয় নির্বাচনে কি অবস্থা হইতো? আমাদের সংবিধান সংকট তৈরি হইতো। এর আগেও জাতীয় পার্টি যখন আমরা সবসময় দেশকে বাঁচানোর জন্য, সংকট মোকাবেলার জন্য, এই দেশকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা নির্বাচনে যাই। এই নির্বাচন এখন কি হয়েছে, আমরা যারা জাতীয় পার্টির সাধারণ কর্মী, আমাদেরকে দেখলে মানুষ জানে রিকশাওয়ালারা পর্যন্ত থুতু কয়, আর দালাল। তার আর মানে- সংসদে যায় যদি কয় গৃহপালিত বিরোধী দল, আমার কাছে কেউ আসবে? হ্যাঁ, তার সেই মানে- জন্য তার মাও সেদিন মানে- কি বলছে জানেন? মাও সেদিনের একটা কথা আপনি মনে রাখবেন। মাও সেদিন বলছে শক্তির অপর নামই হচ্ছে শান্তি। আমার যদি শক্তি না থাকে, জাতীয় পার্টির শক্তি না থাকলে, আওয়ামী লীগের ওই যে নিম্ন ক্যাটাগরি যারা ইউনিয়নের পর্যায়ের নেতা, ওরাও তো পিটাবে। সেই এর কারণ আমি হলো আমি আমরা যদি একটু শক্তিশালী যুক্ত না। করি, আমি আপনার বক্তব্যের সাথে একটু যুক্ত করি। সেক্ষেত্রে জাতীয় পার্টিকে একেবারে আবার নতুন করে শক্তপোক্ত করে দাঁড় করাতে হলে আপনাদের নেতৃত্ব নিয়ে ভাবতে হবে। নতুন আমরা নেতৃত্ব already পরিবর্তন করে ফেলছি। না নতুন প্রজন্মকেও রাজনীতির প্রতি আগ্রহী করতে করতে হবে। হবে। সেক্ষেত্রে আপনারা কি করছেন? সেই জন্য আমরা করছি। আমাদের যে ধরেন আজকে সত্যি কথা বলতে গেই, আজকে অস্বীকার করার কোনো কারণ নাই। কাউসার বাবু অস্বীকার করবে না, উনিও অস্বীকার করবে না। এই দেশে যদি উন্নয়নের প্রবর্তক কেউ হয়ে থাকে, স্টার্টিং করছে ওনারা দুইজনই। এই যমুনা সেতু আজকে যারা জাতির জনকের নামে যে সেতুটা হয়েছে, এই সেতু করছে, করার সময় চার্জ দিছে, এই নিয়ে এরা আন্দোলন করছে। এই উপজেলা পদ্ধতি দেওয়ার জন্যে এসআই সাহেব যখন দেয়, তখন এই দুই নেতারা তখন হরতাল ডাকছে। আজকে এই যে আপনার বুড়িগঙ্গা সেতু বলেন, তারপর এই যে রাস্তাঘাটগুলি বলেন, যা বলেন উন্নয়নে যা আছে, এডুকেশন বলেন, সে এসআই সাহেব করছে। অস্বীকার করা কোনো কারণ নাই। আজকে এই যে ভাই নরসিংদী যায়, এই রাস্তাটা এসআই সাহেব করছে। আজকে বগুড়া যায়, এ যায়, ও যায়, সব জায়গায় এসআই সাহেবের আসলো। হ্যাঁ, এখন উন্নয়ন হচ্ছে, অনেক উন্নয়ন। যেমন ধরেন আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়িতে যাইতে আগে লাগতো, আমরা যদি লঞ্চে যাইতাম সন্ধ্যা 6টায় উঠতাম, আর পরের দিন 6টায় নামতাম। এরপর আসলো ফেরিতে যাইতে হলে তো ধরেন ধান চাল ভাত নিয়ে গাড়িতে উঠতে হইতো। এখন লাগে, আমার বাবা মা এখানে আছে, আমার স্কুল কলেজের সাথে আমি জড়িত, আমাকে যাইতে লাগে 1 ঘন্টা 45 মিনিট অনলি। সরকার তো উন্নয়ন করেছে, তাই হ্যাঁ, এই সরকার যেমন উন্নয়ন করছে, তেমনি কিছু কিছু আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের এত উন্নয়ন হয়েছে যে এখন মাজা ঘুরেও হাঁটতে পারতেছে না। কেউ জাগে দেখছি আমি রিক্সা ভাড়া দিতে পারে নাই, তারাও প্রাডো, তারপরে কি কয় BMW আর কি দামি দামি গাড়ি আছে না, ল্যান্ড ক্রুজার, এইগুলি চালাচ্ছে আমার দেখা। ওকে, এবং আমি নাম ধরে বলতে পারি। প্রশ্ন হলো আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে, অস্বীকার করার কিছু নাই সারা বাংলাদেশে। যা আমি সেদিনকে কারণ বাজারের থেকে এই যে গাড়ি অনেক জ্যাম, আপনি মেট্রো রেল, আমি মেট্রো রেল উঠলাম, অনলি 7 মিনিট লাগছে আমার প্রেস ক্লাব আসতে, আমার গাড়িটা রাখি আমাকে আসতে হয়েছে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে। আজকে এয়ারপোর্টে যেতে আমাদের সব মিলে লাগে জানেন কত? 11 মিনিট, পল্টন থেকে 11 মিনিট। উন্নয়ন হয়েছে। উন্নয়ন যেমন হয়েছে, চুরি তেমন হয়েছে, ডাকাতি তেমন হয়েছে। 500 টাকার বালি 17,000 টাকায় বিক্রি হয়েছে। আপনার অস্ট্রেলিয়া যায় খিচুড়ি খাওয়ার জন্য, রান্নার জন্য চলে গেছে। আবার ওই যে আপনার পানি গাছে দেওয়ার জন্য চলে গেছে, নেদারল্যান্ড না কোন জায়গায় চলে গেছে। আর দুঃখজনক হলো সত্য, কষ্ট হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি মাস্টার করছি 1976-এ। আমার ভিসি ছিল তখন মতিন চৌধুরী সাহেব, ওনাদের কে ছিল আমি জানি না। আজকে দুঃখ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25টা লিপ কিনবে, সেজন্য বিদেশে যেতে হবে। এই কি চুরি? আমরা এর পরিত্রাণ চাই। মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আপনার সাথে আমি আলোচনা আসলে শেষ করতে চাই। আমি একটু সবশেষ আলোচনাটা নিয়ে যেতে চাই আমার অতিথিদের কাছে। মোশাররফ ভাই, আপনার কাছে সবশেষ প্রশ্নটি। আসলে বিএনপির বহিষ্কৃত 8 নেতা নির্বাচিত হয়েছে, এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন, কিভাবে দেখছেন? মনে হচ্ছে যে এই সংখ্যাটা আরেকটু বাড়তে পারত যদি আপনাদের সদিচ্ছা থাকতো? না, আরেকটু পরিকল্পনা করতে, না পরিকল্পনা, শুনেন, এখন হলো বাংলাদেশের
আমরা কি কথা বলছি যে যেটা নির্ধারিত, কে জিতবে কে হারবে এটা তো নির্ধারিত। এখন এটা এমনও হতে পারে যে, কারণ একটা কি ধরেন আওয়ামী লীগের মতো দল বা জাতীয় পার্টির সকল শক্তি নিয়োগ করে কিন্তু তাকে জয়যুক্ত হতে হয়, তার সাংগঠনিক শক্তি। এখানে এমনও হতে পারে যে সরকার আজকে দেখাতে চাচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আরো ভালো করতেন, এমনও তো হতে পারে ঘটনা। মানে এটা সরকারের পরিকল্পনা। হ্যাঁ হতে পারে, এটা হতে পারে। যেমন জাতীয় পার্টিকে 26টা সিট দিয়ে দিয়েছেন না, যেটা তো টেপা ভাই নিজেই বলছে। 11টা দিছে, সব ওই তো দেয় না, বলছে 26টা নেও দিয়ে দিছে 11টা। তো সুতরাং এগুলো তো সবই নির্ধারিত। সুতরাং আমাদের যারা বিজয়ী হয়েছে বলছে, এবং কত যদি দেখেন অন্যদিকে যদি আপনি নেগেটিভ সাইডও দেখেন যে দল তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, দল নির্বাচনের বিরুদ্ধে করছে, তারপরও তারা জিতে গেছে, অত তারা কত পপুলার, এটাও হতে পারে। আমি সেভাবে দেখছি। এক আর এমনও হতে পারে যে সরকার বিজয়ী করে আজকে দেখাতে চাচ্ছে যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো বিশাল, এই যেমন আওয়ামী লীগের নেতাদের সাথে আমাদের যখন আলাপ হয় তখন বলতো আপনারা নির্বাচন করলে তো জিতে যেতেন, যে কথাটা আপনি রিয়াজুল কাসারকে 2018 গিয়ে আমরা দেখেছি না, আমরা জিতে যাই দিনে, আমরা জিতে যাবো এখানে দিনের ইলেকশন রাতে। এবং আওয়ামী লীগ কতটুকু দেউলিয়া হয়ে গেছে আপনারা দেখেন। ওনারা আমাদের চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে দিয়েছে, আমাদের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জেল দিয়ে দিয়েছেন। সুতরাং যেই আওয়ামী লীগ দিয়েছে, অবশ্যই তাদের প্রশাসনের মাধ্যমে দিয়েছে, আমি তো প্রমাণ সহ দিয়ে দিতে পারবো। এক এখন যেই দল, এখন যদি মনে করেন আওয়ামী লীগের শেখ হাসিনা দায়িত্বে না থাকে, জাতীয় পার্টি যদি তাদের হোসেন আমাদের সাথে না থাকে, তাইলে যে কোনো প্রতিদ্বন্দ্বী দল তো মনে করে যে আমি নির্বাচনে যেতে আমার জন্য সহজ। তো বিএনপির দুই ভাইটাল লোক যাদের উপর ভর করে আমরা রাজনীতি করি তারা নাই, সেই নির্বাচনও আওয়ামী লীগ দিনে করতে ভয় পেয়েছে, রাতে করতে হয়েছে। অর্থাৎ বিএনপির জনপ্রিয়তা, বিএনপির সাংগঠনিক শক্তিতে আওয়ামী লীগ কত ভীত সন্ত্রস্ত, যে যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের অবস্থা যে কোথায় যাবে এটা হয়তো মাইক্রোস্কোপ বাড়া করতে হবে। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই। ওই কথার রেশ ধরে আসলে অনেক কোনো প্রশ্ন রাখতে চায় না অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনি উত্তরগুলো একটু যদি দিতেন। না, আমি যদি মোশাররফ সাহেবের কথাই ধরি, আসলে ওনাদের নেতাকর্মীরা তারাও চাচ্ছেন নির্বাচনী প্রক্রিয়া আসতে, জনপ্রতিনিধিত্ব করতে, হোক সেটা স্থানীয় পর্যায়ে হোক সেটা সংসদে। কিন্তু আমি যদি গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, উনি অবশ্য নির্বাচিত হয়েছেন, উনি বলেছেন দেখুন ওনারা কর্মসূচি দেন এসি রুম থেকে, আর আমি প্রতিনিয়ত নেতা কর্মীদের সাথে চলাফেরা করি, ওনারা এখানকার টোনটা বুঝেন না, আমরা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা মনে করি কি, যে লোক টেপাবে বলেছেন জাতীয় পার্টিকে আমরা অভিনন্দন জানাই যে তারা সাংবিধানিক দ্বারায় তারা নির্বাচন প্রক্রিয়া আছেন, যার জন্য বাংলাদেশে লক্ষ্য করে দেখবেন 91-এর পর থেকে ধারাবাহিক 5 বছর পর পর নির্বাচন হচ্ছে। কিন্তু 75-এর 15 আগস্টের পরে লক্ষ্য করে দেখেছেন কোনো শিডিউল ছিল না, কটা নির্বাচন হয়েছে 2, 3, 5 বছর পর। অর্থাৎ ওই জায়গাটা আমরা ফেরত যেতে চাই না। আপনি যদি দেশের সার্বভৌম ঠিক রাখতে চান, সংবিধান ঠিক রাখতে চান, তাহলে আপনাকে নির্বাচন প্রক্রিয়া আসতে হবে। বিএনপির নেতাকর্মী কিন্তু প্রমাণ করেছে যে না, আমরা রাইট ওয়েতে নাই, আমাদেরকে নির্বাচনী দ্বারায় আসতে হবে, হারি জিতি সংখ্যায় খুবই কম না সেটা বিষয় না। দেখুন কে জিতবে কেউ বলতে পারে না, কিন্তু আপনাদের এই প্রক্রিয়া থাকতে হবে। 18 সালের কথাটা বারবার জিজ্ঞেস করেছেন, আমাদের কথা কি 18 সালে যদি বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় থাকতো তাহলে হয়তো সিট সংখ্যা আরো বাড়তো। মানে কিভাবে থাকতো? আচ্ছা আরেকটা দেখেন, কিভাবে মির্জা ফখরুল সাহেব উনি তো নির্বাচিত হয়েছিলেন, উনি শপথ নিলেন না কেন? সিদ্ধান্তটা কি মির্জা ফখরুল সাহেবের? বারবারে যে বলেন ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিলেতে আছেন, ওনার সিদ্ধান্ত। এবারও আমি বলি, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে বিএনপি এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ আমরা লক্ষ্য করেছি তারা জেলা বিভাগ ওয়ারি সভা করেছেন, জনসভা করেছেন, গণসংযোগ করে সবকিছু করেছেন। 28 অক্টোবর একটা সবার পর আমরা বুঝতে পারলাম এই দলটি নির্বাচন দ্বারায় থাকবে না, আসবে না। হয়তো সিদ্ধান্তটা সেই লন্ডন থেকে এসেছে। 28 অক্টোবর আপনারাই হয়তো চেয়েছিলেন, আমাদের কোনো সম্পৃক্ততা পেয়েছে কেউ পায় নাই। অর্থাৎ কিভাবে পাবে? সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনে যাবে না, এটা তো প্রমাণিত হয়নি কাউসার ভাই। ওই দিন যে ঘটনাটি ঘটিয়েছে, যে সব ঘটনা ঘটিয়েছে, এটা কিন্তু নির্বাচনে না যাওয়ার ফর্মুলা। আপনি লক্ষ্য করে দেখেছেন 28 অক্টোবরের পরে বিএনপি যত কর্মসূচি দিয়েছে কোথাও তাদের নেতৃবৃন্দের রাজপথে জেলা পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। অর্থাৎ মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়েছে। 26,000 লোক এমনি গ্রেফতার হয়েছে। দেখুন এই 26,000 আর 33,000 50 লক্ষ মামলা, ওই আলোচনায় যেতে চাই না, কারণ এটা এই সংখ্যা দিকেও কেউ ঠিক করতে পারে না। আমাদের সম্মানিত সাধারণ সভা ওদের কাছে কিন্তু চেয়েছেন আপনারা কতজন
কারণ মামলা তো একটা এফআইআর থাকে, এটা কোনো বললেই তো হবে না। এই তালিকাটা দেন আমাদের কাছে, তাহলে বুঝতে পারবো কতজন আছেন। এই দিয়ে কি আপনারা সিম্পিতি চাচ্ছেন? কারণ বাংলাদেশে সব বিরোধী মামলা হয়েছে, সিম্পাথি কার কাছে চাইবে? কার কাছে যাচ্ছেন আমাদের কাছে? কথা, কার হ্যাঁ, কাছে কার কাছে চাচ্ছেন চাইবে? এটা? এই যে বারবারই বলছেন যে 50 লক্ষ মামলা, 1 কোটি নেতাকর্মী জেলে আছে। নির্বাচনের আগে কি 20,000 নেতাকর্মী আটক হয়েছিল না? না, আবার যেটা- তাদেরকে তো রাতের দেখুন, মধ্যে তো আমি ছেড়েও তো সং- দিতে চেয়েছিলেন। আমি সংখ্যা বলতে চাই না, বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে চাই তারা যে সব বিশৃঙ্খলা কাজ করেছেন, ফৌজদারি আইনের বিধিভঙ্গ করেছেন, সেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েছেন। এবং এটাও তো ঠিক, এই বিএনপি তো নির্বাচন প্রতিহত করতে সবগুলো কি চেয়েছিল প্রমাণ হয়েছে কাউসার না, ভাই? প্রতিহত করতে চেয়েছিল না না, বিএনপির সবাই এই কাজগুলো না, না, করেছে, বিএনপির সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। দেখুন, এটা তো আর আওয়ামী লীগ প্রমাণ করবে না, সরকার প্রমাণ করবে না। তাহলে বলবেন এটা কেন? অভিযোগ আইন করবেন শৃঙ্খলা কেন? বাহিনী মামলা দিয়েছে, মামলা তদন্তাধীন আছে, বিচারাধীন আছে, সেখানে প্রমাণিত হবে এগুলি ঘটনার। এখন পর্যন্ত তাহলে তদন্তের অধীনে আছে, আপনারা কেন না। অভিযোগটা একদম স্পষ্টভাবে না, না, দেন যে এটা বিএনপি করেছে? অনেকের কিন্তু সাজা হয়েছে, প্রমাণিত হয়েছে, সাজা হয়েছে। দেখুন, মানে আমি একটু যেসব যোগ ঘটনা করতে পারি? হয়েছে আমরা তো দৃশ্যমান দেখছি, জাতি দেখেছে। দেখেন, এখনকার মিডিয়া অনেক বেশি শক্তিশালী, এখনকার যে সামাজিক মাধ্যম অনেক বেশি শক্তিশালী, তারা প্রতিনিয়ত সব ঘটনা দেখতে পারে। আপনি ইচ্ছা করলে কিছু লুকোতে পারবেন না। এক্স্যাক্টলি, এজন্য অনেক কিছু লুকানো যায় না, অনেক কিছু জনসম্মুখে চলে আসে। মোশাররফ ভাই, শেষ করেন। আমি বেশি একটু শুধু যোগ করি কায়সার ভাইকে। ওনারা বলছে, আমি আপনাকে একটা ঘটনা বলি। ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ বিএনপির কমিটি হয়েছিল। সকাল 10টা জিয়াউর রহমানের মাজারে তাদের শ্রদ্ধা জানাবার কথা। ওনারা গেলেন, পুলিশের বাধা দিলেন, পুলিশের সাথে মারামারি হলো। একেবারে আমি শেরেবাংলা নগরে 11টা 25 মিনিটে মামলা হলো, 140 জনকে আসামি করা হলো। নাম, পিতার নাম, ঠিকানা কিভাবে এই 1.5 ঘন্টার মধ্যে সংগ্রহ করে 140 জনকে মামলা দিল। অর্থাৎ এগুলি কপি সব পেস্ট, হ্যাঁ কপি পেস্ট সবই সাজানো, আগে রেডি থাকে, শুধু অ্যাটাচড করে দেয়, সত্যায়িত করে দেয়। না, এটার তো কোনো প্রমাণ নাই। উনি যে তথ্যটা আমি তো দিলেন, বললাম, আমি এটার তারিখটা কোনো বললাম, প্রমাণ নাই। সময়টা বললাম। আমি সময়টা বললাম। না, না, এটা বলা, এটা বলা। আমি সময়টা বললাম। না, না, প্রমাণ এটা- নাই, কিন্তু আপনারা এটা উনি অভিযোগ বলে করেন। দিয়েছেন, এটার কোনো ইয়ে আছে? আমি তো হ্যাঁ, বললাম সে 10টায় বলতে পারবে, ঘটনা তাই না? ঘটেছে, না, না, 11টা না, 20-এর না, মধ্যে এটা নেওয়া যায় না। 140 জনকে আসামি করে নাম, পিতার নাম, ঠিকানা সহ কিভাবে মামলা করে? আপনি এটা বলেন, এটা কি বলা যায় জাদু না, এটা জানে? নেওয়া যায় না। এই যে বললেন যে যেহেতু প্রমাণ নেই সেহেতু অভিযোগ করা যায় না, আপনারা কেউই প্রমাণ রাখবেন না, কিন্তু আপনারা অভিযোগ ঠিকই না, করবেন। আমি তো বললাম, আমি তো সময় নাম বললাম, আমি অসংখ্য মামলার কথা বললাম। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হবে মোশাররফ ভাই। নিশ্চয়ই আমরা আরেকদিন আরো কোনো একটা পর্বে আরো বিস্তারিত জানবো। এবিএম মোশাররফ হোসেন, মোহাম্মদ শাহিদুর রহমান টাপা, অ্যাডভোকেট এবিএম রেজাউল কবির কাউসার, তিনজনকে ধন্যবাদ জানাতে চাই আজকের মতো। আর যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।